আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, পূর্ব ভারতে প্রধানমন্ত্রীর 3 রাজ্য সফর আজ শুরু হচ্ছে। সফরকালে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহারে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর প্রস্তাব অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় নগর সমবায় অর্থনীতি এবং উন্নয়ন নিগম লিমিটেড NUCFDCর সূচনা করবেন। গাজা ভূখণ্ডে ত্রাণ সাহায্যের জন্য অপেক্ষমান বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের লক্ষ্য করে ইসরায়েলি সেনার গুলিবর্ষণে শতাধিক নিহত। বাংলাদেশের রাজধানী ঢাকায় এক বহুতল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 43 জন নিহত হয়েছেন। বেঙ্গালুরুতে মহিলাদের IPL ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 25 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর শুরু করছেন। আজ সকালে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সিন্দ্রিতে পৌঁছে তিনি 35,700 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এরপর ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছবেন। সেখানে রেল, বন্দর, তেলের পাইপলাইন, LPG সরবরাহ, জলশোধন সহ 7,200 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এর মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েলের 518 কিলোমিটার দীর্ঘ হলদিয়া বারাউনি অশোধিত তেলের পাইপলাইন। 2,790 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইন যাবে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে। এছাড়াও উদ্বোধন ও শিলান্যাস হবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার বেশ কয়েকটি প্রকল্পের। 2,680 কোটি টাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। খড়গপুরের বিদ্যাসাগর শিল্প পার্কে ইন্ডিয়ান অয়েলের LPG বটলিং প্ল্যান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংকের অর্থানুকূল্যে প্রায় 600 কোটি টাকায় তৈরি 3টি জল শোধন প্রকল্পেরও উদ্বোধন করা হবে আজ। প্রধানমন্ত্রী এরপর আরামবাগে এক জনসভায় ভাষণ দেবেন। ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাজভবনে তাঁর রাত্রিবাস করার কথা। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী নদিয়া জেলার কৃষ্ণনগরে 15,000 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক একাধিক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ওই দিনই অপরাহ্নে প্রথমে বিহারের ঔরঙ্গাবাদ এবং পরে বেগুসরাই পৌঁছে শ্রী মোদী যথাক্রমে 21,400 কোটি টাকা মূল্যের এবং 1 কোটি 48 লক্ষ টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 75,021 কোটি টাকা ব্যয়ে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাবার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে প্রতি গৃহে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। গত 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানান, প্রতি গৃহে এর ফলে 15,000 টাকা সাশ্রয় হবে। কেন্দ্র 2024-এর খরিফ মরশুমের জন্য ফসফেট, পটাশ সারের পুষ্টিভিত্তিক ভর্তুকি হার বা NBS এর অনুমোদন দিয়েছে। একই সঙ্গে 3টি নতুন সারের গ্রেডকে NBS প্রকল্পের আওতায় আনার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ভর্তুকি হারে এবং যুক্তিগ্রাহ্য দামে কৃষকদের কাছে সারের সরবরাহ সুনিশ্চিত হবে। মন্ত্রিসভা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স গঠনের অনুমোদন দিয়েছে, যার সদর দপ্তর হবে ভারতে। এজন্য আগামী 5 বছরে 150 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বিগ ক্যাট রয়েছে এমন 96টি দেশ ছাড়াও বিগ ক্যাট সংরক্ষণে আগ্রহী দেশগুলিকে নিয়ে এই জোট গঠনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে সেমিকন্ডাক্টর নির্মাণের জন্য 3টি ইউনিট প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে 2টি গুজরাটে এবং 1টি অসমে। 100 দিনের মধ্যে এই ইউনিটগুলি নির্মাণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় নগর সমবায় অর্থনীতি এবং উন্নয়ন নিগম লিমিটেড NUCFDCর সূচনা করবেন। নগর সমবায় ব্যাংকগুলি এই ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NUCFDCর ছত্রছায়ায় থাকবে। আত্মনির্ভর ভারত গড়তে সহকার সে সমৃদ্ধির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এই ছাতা সংগঠন স্থাপন অন্যতম মাইল ফলক। এই উদ্যোগের লক্ষ্য নগর সমবায় ব্যাংকিং ক্ষেত্রের আধুনিকীকরণ এবং তাকে আরও শক্তিশালী করা, যাতে ব্যাংকগুলি এবং তাদের গ্রাহকরা উভয়ই উপকৃত হয়। NUCFDC একটি নন ব্যাংকিং অর্থনৈতিক কোম্পানি হিসেবে এবং নগর সমবায় ব্যাংকিং সেক্টরের ছাতা সংগঠন হিসেবে কাজ করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নিবন্ধীকরণের শংসাপত্র পেয়েছে। এছাড়াও এক্ষেত্রের জন্য সংস্থাটি স্বনিয়ন্ত্রিত সংগঠন হিসেবে কাজ করার অনুমতি পাবে।
চলতি আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 8.4-এ দাঁড়িয়েছে বলে জাতীয় পরিসংখ্যান দপ্তর এনএসওর গতকাল প্রকাশিত তথ্য পরিসংখ্যানে জানানো হয়েছে। এনএসওর ন্যাশনাল অ্যাকাউন্টসের দ্বিতীয় আগাম হিসেবে 2023-24 দেশের বিকাশ হার 7.6% হওয়ার লক্ষ্য ধার্য করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2023-24 এই তৃতীয় ত্রৈমাসিকে মজবুত 8.4% জিডিপি বৃদ্ধির হার ভারতীয় অর্থনীতির শক্তি এবং সম্ভাবনাকেই তুলে ধরেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারতকে উন্নত অর্থনীতির দেশে এবং অগ্রণী শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে অমৃতকালে জাতীয় শক্তিকে আরও মজবুত করে গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। এশিয়া ইকোনমিক ডায়ালগ 2024 উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিতে গিয়ে গতকাল তিনি নরেন্দ্র মোদী সরকারের এই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। ডক্টর জয়শঙ্কর আরও নিরাপদ, সুরক্ষিত এবং সহযোগিতামূলক বিশ্ব গড়ে তোলার জন্য বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, কেবল এটি একতরফা দাবি অর্থনৈতিক আধিপত্য এবং প্রযুক্তির অতিপ্রয়োগজনিত সমস্যা মেটাতে পারে। এজন্য দক্ষতার ভিত্তির ব্যাপক উন্নতি এবং স্টার্ট আপ ও প্রতিভাকে উৎসাহিত করে এমন পরিবেশ প্রয়োজন বলেও তিনি অভিমত প্রকাশ করেন। আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংগঠন WTO মন্ত্রী পর্যায়ের ত্রয়োদশ সম্মেলন আজ পর্যন্ত বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আরও আলোচনা এবং বোঝাপড়ার পথ প্রশস্ত করতেই এই সময়সীমা বৃদ্ধি। WTOর মহানির্দেশক, আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট পদাধিকারীদের মধ্যে বৈঠকে 1 মার্চ পর্যন্ত সম্মেলন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গাজা ভূখণ্ডে ত্রাণ সাহায্যের জন্য অপেক্ষমান বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের লক্ষ্য করে ইসরায়েলি সেনার গুলিবর্ষণে শতাধিক নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও নিহতের সংখ্যাকে চ্যালেঞ্জ জানিয়ে ইসরায়েলের দাবি, ত্রাণ সরবরাহকারী ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। প্রায় 5 মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধে মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। গাজা শহরের কাছে গতকাল গুলি চালনার ওই ঘটনায় কমপক্ষে 112 জন নিহত এবং 280 জনের বেশি আহত হয়েছেন বলে প্যালেস্তিনীয় স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন। গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হানায় গাজার স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত। যে কটি হাসপাতাল এখনো কাজ চালিয়ে যাচ্ছে, গুরুতর জখম মানুষদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে তারা। বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে এক বহুতল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 43 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 40। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পার্শ্ববর্তী বার্ন ইনস্টিটিউটে আহতরা চিকিৎসাধীন। স্থানীয় সময় রাত 9:50 নাগাদ 8তলা ভবনটির দোতলার একটি রেস্তোরাঁয় প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি তলায়। দমকলের 13টি ইঞ্জিন আগুন নেভায়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ায় আটকে পড়া ভারতীয়দের দ্রুত মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, রুশ সেনাবাহিনীতে সহায়তাকারী হিসেবে কাজে গিয়েছিলেন এমন 20 জন ভারতীয়কে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মন্ত্রক এ বিষয়ে দিল্লি ও মস্কোর রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আসন্ন সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ভোটারদের সচেতনতা বাড়ানোর জন্য আকাশবাণী কলকাতা আজ শুরু করছে 10 মিনিটের বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার। শোনা যাবে 15 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের IPL ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 25 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 195 রানের লক্ষ্য তাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 169 রান করে। স্মৃতি মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্সের পক্ষে 43 বলে 74 রান করেন। এর আগে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে দিল্লি ক্যাপিটালস 5 উইকেটে 194 রান সংগ্রহ করে। আজকের ম্যাচে ইউপি ওয়ারিয়র্স গুজরাট জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পূর্ব ভারতে প্রধানমন্ত্রীর 3 রাজ্য সফর আজ শুরু হচ্ছে। সফরকালে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বিহারে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় নগর সমবায় অর্থনীতি এবং উন্নয়ন নিগম লিমিটেড NUCFDCর সূচনা করবেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় এক বহুতল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 43 জন নিহত হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।